এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। আমি জয় আমির। বুঝে চুপ থাকা লোককে তুচ্ছ জ্ঞান করতে নেই আরবিন। 27 জন্মাইনি আমি, পূর্ণ 10 মাস পেটে থেকে জন্মেছিলাম। আমি কোথায় গিয়েছিলাম সেটা তেমন জরুরি কিছু না, তবু যদি জানতে চান আমার একটা শর্ত আছে। সুযোগ লুফে নেওয়া ভালো। কি শর্ত? আপনাদের ওই গোপন ঘরের চাবি কার কাছে থাকে এটা জানতে চাই। ঠিক গণ্ডির বাইরে মৃত্যু থাকে আরমিন, তা পার করো না। তোমায় মারতে আমার খুব বেশি কষ্ট হবে না। আছে, তাহলে বাদ দিন। আমি কিছু জিজ্ঞেস করেছি? আমিও তো শর্ত দিলাম, চাবি চাইছি না তো, শুধু জানতে চাইছি চাবি থাকে কোথায়। বিশেষ কিছুই নেই ওই ঘরে, তুমি কখনো যাওনি, তাই এত কৌতূহল। যা জিজ্ঞেস করছি জবাব দাও, নয়তো একটানে কণ্ঠনালী ছিঁড়ে আনবো। ধৈর্য নেই আমার। অন্তু চুপ। জয় অধৈর্য হয়ে এগিয়ে আসতে অন্তু চট করে হাতে কাচের লম্বা ভারী পারফিউমের কৌটো তুলে নিল। জয় হতবাক হয়ে যায়। অন্তু বলল, মৃত্যুটা বিষয় না, কিন্তু কারোর ক্ষমতার দাপট দেখাটা অন্যায়। ক্ষমতার দাপট নিয়ে কাছে আসলে জান না নিয়ে ছাড়বো না। জয় বাহুচি কেটে অন্তুর বাহুর নিচে হাত গলিয়ে সোজা অন্তুর চুলের মুঠি চেপে ধরল। মেয়েরা কাত হয় এই এক জায়গায়। হাত শিথিল হতেই কাচের কৌটো কেড়ে নিয়ে ভেঙে ফেল। জয় বলল, দুঃসাহস কতখানি তোর কলেজায় আরমিন। একদিন কলজেটা বের করে ওজন বের করে দেখব। আল্লাহ আপনার ইচ্ছা পূরণ করুন। কোথায় গেছিলে? চাবি কোথায়? কোথায় গেছিলে? চাবি? আর উচ্চারণ করতে পারল না অন্তু। একটা গাঢ় চুমুকে বসে যায়। অন্তু কষে দুটো আঘাত করলো বুকের উপর। যার নিরুদ্বেগ। লম্বা সময় পর অন্তুকে ছেড়ে বলল, এর চেয়েও খারাপ কিছু করি, তার আগে প্রশ্নের উত্তর দাও। যেই লোকটা এসেছিল ওর সাথে কি কথা হয়েছে তোমার? আমরা না থাকা অবস্থায় বাড়িতে কি কি হয়েছে? অনেক কিছু হয়েছে। লোকটার ব্যাপারে বলো, খুব দরকার আমার। বছরের পর বছর ধরে যাকে খুঁজছি সে বাড়িতে এসে ঘুরে গেছে। বলো বলো, কি জানিস ওর ব্যাপারে? সাহায্য কেন করেছিস? জয়কে অন্তর্যামী মনে হলো। কিছুই জানি না, কথা হয়নি, তবে আমি সাহায্য করেছিলাম আপনার মামাকে নরকে পাঠাতে। এ নিয়ে কোনো দ্বিধা তো নেই আপনার। এবার বলুন চাবি কোথায় রাখা হয়? এত জেদ তোর? এত জেদ কেন তোর? এত সাহস কোথায় পাস, বান্দির বাচ্চা? অন্তুকে বিছানায় ফেলে বুকের উপর উঠে বসলো জয়। গলা চিপে ধরে অশ্রাব্য ভাষায় আরো দুটো গালি দিয়ে বলল, তুই কি চাস? বাড়িটা জাহান্নাম হয়ে গেছে যেদিন থেকে এসেছিস। এত কিসের তেজ তোর? অন্তুর মুখে রক্ত জমে লালচে হয়ে উঠল মুখটা। শ্বাস আটকে গেছে, চোখের শিরা লাল হয়ে উঠেছে। তবুও সামান্য শব্দ করলো না বা কোনোরকম দুর্বলতা প্রকাশও করলো না। ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলো যায়। অন্তুকে আঘাত করা আর মূর্তি ভাঙা একই কথা। বিছানায় পা ঝুলিয়ে বসে ক্ষিপ্ত গলায় জিজ্ঞেস করলো, শালি, তোর চাবি চাই তাই না? অন্তু ছাদের দিকে তাকিয়ে রইল। জয় বলে উঠল, তোর পাছাটা যদি তুই দড়ি ছিঁড়ে কুত্তা দিয়ে মারা দিস তো আমি কতক্ষণ লাঠি দিয়ে বসে থাকবো? তোকে বসে থাকতে বলিনি তো, তোর ভালো মানুষই তোর কাছে রাখ। তোকে কে বলেছে আমায় বাঁচাতে, লাঠি নিয়ে বসে থাকতে? তুই যা করেছিস সে তুই ভুল করেই কর। আর জিদে অথবা ক্ষমতায় তা যদি আমি কোনোদিন ভুলে যাই, আমি এক বাপের সন্তান না, অথচ আমার বাপ একটাই, আমজাদ আলী প্রামাণিক। খাটের এক কোণে মশানাশক অ্যারোসোলার ভর্তি লোহার কৌটো রাখা থাকে। আকস্মিক অন্তু সেটা তুলে ঠিক জয়ের মুখ বরাবর কষে ছুঁড়ে মারল। থুতনিতে লাগতে কারো একটা জখম তৈরি হয়। জয় হাত সামনে এনে দেখলো রক্ত ঝরছে থুতনি থেকে। অন্তু তাকিয়ে দেখছে তার মুখে তৃপ্তি। চোখ দুটো ঘমঘম করছে জ্বলন্ত শিখার মতন। দুদিন বাদে শাহানা মরে গেলেন। সীমান্ত লাশ পাওয়া গেছে। প্রথম সন্দেহ হামজা পাটোয়ারি। এবার আবার দুদল করে ইন্টারোগেশনে আসলো। একদল ওর বাপ মায়ের জন্য আর আরেক দল সীমান্তর জন্য। রোজ রাজধানী থেকে কল আসে, তদন্তকারী বাধ্য হয়ে চলে যায়। উপর মহলের কথা না শুনলে চলে বুঝি প্রশাসনের।
পরিস্থিতি সবার জন্য কিয়ামতের সময়। অন্তুকে পলাশ ছিঁড়ে খাবে। হামজা কি করবে তা বোঝা যাচ্ছে না। জয় কি করছে তা ঘোলা ঘোলা। জয়ের পেছনে কত কেস ফাইল জমা হয়ে আছে, এইসব সন্দেহ তার উপর হামজার সমান এসে পড়েছে। অথচ সে দিব্যি করেছে, খাচ্ছে, ভার্সিটি যাচ্ছে, কার্যালয়ে বসেছে, কবুতরকে দানা খাওয়াচ্ছে, অন্তুর সাথে সাথে সেদে সেদে ঝগড়া করছে। তার দিন তো ভালোই কাটছে। আজকাল খুব সিগারেট টানতে দেখা যায় তাকে। হামজা এবার বেশি টিকতে পারবে না তা তার বাড়ির পিঁপড়ের দলও জানে। কতদিন তাকে প্রোটেক্ট করবে উপর মহল? যতদিন স্বার্থ আছে। পুরা না করতে পারলে তারাই হামজাকে উড়িয়ে দিতে দ্বিধা করবে না। তার মাথার উপর ফাঁসির দড়ি রং করে নাচছে। তবু পৌরসভার উন্নতি করেই চলেছে সে। রাস্তাঘাট তৈরি করছে, সরকারি প্রাইমারি স্কুলগুলোতেও বেঞ্চি বানিয়ে দিচ্ছে নতুন। সরকার যা বাজেট দিচ্ছে তার পুরোটা সেসব কাজে লাগাচ্ছে না, সেটা আলাদা বিষয়। জন্ম নিবন্ধনের সময় সামান্য কাগজ সাইন করাতেও 1000 টাকা নিচ্ছে। রাস্তাগুলো বছর না ঘুরতে পিচ উঠে গর্ত তৈরি হবে, সেসবও আলাদা বিষয়। তবে সে শীত কম্বল দেয়, গরমের টিউবওয়েল বসায়, ভাতার কার্ড দেয়, আর জয় ছাত্র সংসদ দেখছে। তবুও কেন যে বদনাম ঘরের গাদায় আগুনের মতো ঠিক ঠিক করে বাড়ছিল চারিদিকে, এটাই রাজনীতিবিদদের অবিচ্ছেদ্য অংশ। বদনাম না হয়ে পলিটিক্স করাই যায় না। এই বাড়িটা না স্বাভাবিক না, বাড়িটার প্রতিটি ইটও অস্বাভাবিক। কাল এই বাড়ির বাপ মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠান, গোটা এলাকার লোক খাবে। সে রাতে অন্তুকে ডাকা হলে হামজা প্রশ্ন করল, আম্মাকে তুমি আঘাত করেছিলে? হ্যাঁ। আর আব্বুকে? ওই লোকটা। চিনতে পারোনি তাকে? না। লম্বা ছিল? হ্যাঁ। আর আর কিছু দেখতে পাইনি, মুখ বাঁধা ছিল। আমি তবু সাহায্য করলে? সাহায্য করেছি। তা কি করে বলছেন আপনি? তুমিও বোকান আরমিন, আর আমিও হামজা পাটোয়ারি। তাহলে তো সব ধারণাই আছে আপনার, আর জিজ্ঞেস করছেন কেন? তবে তোমার ধারণা নেই নিজের অবস্থা সম্বন্ধে। না 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 না, আছে। আছে বলেই তো কিছু মনে হয় না। দেখুন, মানুষের দুর্বল ক্ষেত্র দুটো, শরীরের ব্যথা আর সবশেষে প্রাণটা। কিন্তু মেয়েদের দুর্বল ক্ষেত্র 3টা, ইজ্জত, শরীরের ব্যথা আর সবশেষে মৃত্যু। হামজা জয়কে বলল, বাহ্যিকভাবে আমার সম্মান নেই, তা রাখেননি আপনারা, ঠিক, কিন্তু আসলে তো আছে। আর সেটা রক্ষা করতে আমার কোনো মতো শ্বাস চলাই যথেষ্ট। আজ আর আমি বোধ হয় সেই পলাশের রুফটপের অন্তর রইনি মেয়র সাহেব। আর রইল মরণ, ওটা তো শখে শখে কবুল। এটা কোনো জীবন হলো? ছি। তোর বউয়ের পড়ালেখাটা বন্ধ করে দে। এত না পড়লেও চলবে, যথেষ্ট শিক্ষিত হলো। এখন সংসার টংসার সামলাক, সংসারের কাজও বাড়বে। একটা বাচ্চা কাচ্চা নিয়ে নে। কিন্তু অন্তরাত্মা কেঁপে উঠল। হামজা অনেক ভয়ানক সে জানে, কিন্তু শান্ত মানুষের ভয়াবহতা ঠিক কতটা ভয়ানক হতে পারে। পড়ালেখা না করা, জয়ের সংসারে জয়ের বাচ্চা পালন করা, এর চেয়ে বড় দুর্বলতা নেই তো? না, নেই আর কিছু। অন্তর হামজা ঠিক তাই পয়েন্ট করেছে। অন্তর আজ সত্যি ভয় পেয়ে গেল আরেকবার হামজাকে। কঠিন ভয়, চোখে মুখেও সেই ভয় ফুটে উঠল। সে পাগলের মতো পেছন থেকে ডেকে উঠল, হামজা। মেয়র সাহেব, পড়ালেখা বন্ধ করে আপনি আমায় আটকে রাখতে পারবেন বলে মনে করেন? পেছনে ফিরে সে মিষ্টি হাসে। শুধু তোমায় বাঁচিয়ে রেখে আমি শেষ অব্দি অনেক কিছুই করবো আরমিন। চোখ দুটোর যত্ন নাও, দেখতে হবে সেসব। ডুপ্লেক্স বাড়ি, কাজের সমারোহ চারিদিকে। সুস্থ চোখে অভিজাতের কমতি চোখে পড়ার অবকাশ নেই। দেয়ালগুলো অবশ্য রোজ আওয়াজহীন চিৎকারে বলতে চায়, আমি অমুকের রক্তের বদলে আদায় করা টাকায় কেনা অথবা কোনো আসবাব হয়তো অভিমান করে স্বীকার করে না ওটা কেনার টাকা পলাশ কারো বউ ছিনিয়ে নেবার ভয় দেখিয়ে আদায় করে নিয়েছে। মেঝের টাইলসগুলো অবশ্য বলে না মুখে, আমার মূল্য অমুক মুদি দোকানদারের সারাদিনের পরিশ্রমের টাকা। চাঁদাবাজিতে খোয়া যাওয়া পয়সায় কেনা ওরা জড় বস্তু। ওরা এসব কেন বলবে? পলাশ হেলে তুলে ঠুকলো হলটুমে। তার কানে এসব চিৎকার মধুর ঠেকে। আজ মদটা খেয়ে আসেনি, সোফায় বসে চেঁচালো, রূপ রূপ নিচে আয়। রূপকথা এসে জিজ্ঞেস করলো, রূপকথা কিছু লাগবে তোমার? পাশে বস। জানে পলাশ কি লাগবে,
কিছু প্রশ্নের উত্তর পলাশ রূপকথার ঘাড়ে মুখ থুবড়ে আচ্ছা হয়ে বলল। পাটোয়ারিদের বাড়িতে গেছিলি কেন? একা একা ভালো লাগে না বাড়িতে, তাই তো? রূপকথা চোখ বুঝল। আমায় মেরে ফেলো না কেন? তোমার নিষ্ঠুরতা আজকাল ব্যথাও দেয় না আমার। দূর, মারবো কেন? ছোটবেলা থেকে ভালোবাসি তোকে। এতদিনের ভালোবাসায় কেউ একেবারে মরে? ঠিকই বলেছ, রোজ মারতে হলে একেবারে মারা উচিত নয়। কিন্তু তুই আমায় মারতে চাস, এটা জেনে কষ্ট পেলাম। আমি তো খারাপ না? না, আমি মারতে চাই না তোমায়, কিন্তু তুমি যাদের উপর অন্যায় করো তারা যদি তোমায় মারে, আমি তাদের বাধা দেবার পাপটুকু করতে চাই না। পলাশ অবাকর ফান করে। এই সাহস কোথায় পেয়েছিস রূপ? আগে তো ছিল না। তুই বদলে গেছিস অনেক। পলাশের চুলের মাঝে হাত, গলায় রূপকথা। ব্যথার ওপর ব্যথা দিলে আর কি ব্যথা লাগে না? আমার মনে হয় তাই হয়েছে। আমার মনে হয় ধৈর্য ফুরিয়ে গেছে অথবা পাগল হয়ে গেছি। কি সুন্দর দেখতে লোকটা, চোখ নাক চুলের সুদর্শন স্বামী রূপকথার। তার সাথে খুব মানায় পলাশকে। লোকটা হাসলে খুব সুন্দর দেখায়, নাকটা কুচকে চোখ দুটো ছোট ছোট হয়ে যায়। রূপকথা চুলে হাত বুলিয়ে দিল, অথচ মনটা পিষে জেরে আছে। মানুষ মনের কথা শোনে, কে বলে? মনকে লুকিয়ে উপরে রঙে নিজেকে রং দিয়ে বছরের পর বছর কেটে যায়। এই দুনিয়ার তাদের সম্পর্কটা অবর্ণীয়। জয়ের বইয়ের চোখের দিকে তাকিয়ে ছিলি কিছুক্ষণ? চোখ দিয়ে কিছু ইনপুট করেছে তোর ভিতরে। রূপকথা হাসল। ওকে, তুমি ভয় পাও? না, ও আমাকে ভয় পায় না, এটার জন্য দুঃখ পাই আমি। ঠিকই, ভয়ানক মানুষদের যারা ভয় পায় না তাদের চেয়ে ভয়ানক নেই। তুই কি ওর মতো হতে যাচ্ছিস? সোজা হয়ে বসে রূপকথার পেট জড়িয়ে ধরে পলাশ। এই সুন্দর শৈলে হাজারো শুকনো ক্ষত। চাইলে কি সম্ভব? আমি তো তোমার শিকার। 6 বছরের বিবাহিত জীবনে মানুষত্বহীন কুকুর পরিণত হয়েছি। আমি নোংরা, আমি কেন ওর মতো হতে যাব? তুই প্রতিবাদ করছিস রূপ, আগে করতি না। না, করছি না, সে সত্যি আমার নেই। তবে আজকাল আশা রাখি খুব তাড়াতাড়ি মুক্ত হব আমি। না, হবি না। আমি এত দুর্বল না, গোড়া থেকে উপরে ফেলবো এসব। সব কয়টাকে একদম। তুই চিন্তা করিস না, তুই মুক্তি পাবি না। আবারও এক নারকীয় রাত। অনেক দিন পরে আজ মেয়ে আনেনি পলাশ। মানসিক বিশেষজ্ঞ একবার বলেছিলেন, অধিকাংশ সাইকো খুব লজিক্যাল এবং কুল হয়। বদমেজাজও এক প্রকার সাইকোপ্যাথ, তবে সেটা হালকা, ভয়ানক নয়। কিন্তু যত শান্ত তত মারাত্মক। তবু আজ রূপকথা সুখ লাগলো। সে কিসের যেন আশা করে আজকাল। কেন জানি মনে হয় এসবের দিন ঘনিয়ে আসছে, সব বদলাবে। এই অবরুদ্ধ রাত কাটবে, স্বপ্ন দেখাও এক প্রকাশ। জয় রোজ অন্তুকে অত্যাচার করে, বিভিন্ন প্রশ্ন করে, কোনো কাজ হয় না। মাঝে মধ্যে জয়কে সর্বজান্তা মনে হয়। মানুষের আন্তাজ শক্তি কতটা প্রখর হতে পারে। জয় যেমন সেদিন চট করে বলল, পলাশের বউ এসেছিল বাড়িতে? কিন্তু চুপ। জয় বলল, এসে কি বলে গেছে? আপনি তো সব জানেন। আপনার সব ধারণা শতভাগ মিলে যায়। এত তীক্ষ্ণ বুদ্ধিমত্তা নিয়ে আমি আপনার কাছে কৃতজ্ঞ। অতীত ভুলিনি, সেটা আলাদা বিষয়, সেটা বড় কথা না। বড় কথা হলো আমি জানি আপনি সব জানেন। আমার এমন কোনো প্রশ্নই নেই যার উত্তর আপনার কাছে নেই। জিজ্ঞেস করলে বলবেন সেসব? নরম করে বলল অন্তু। না। অন্তু দীর্ঘশ্বাস ফেলে বলল, চলুন কিছুটা ডিসকাস করা যাক। জয় কথা না বলে সিগারেট জ্বালিয়ে দিয়াশলাই রেখে বলল, তুমি স্বার্থপর ঘরওয়ালি। নিঃসন্দেহে। মাথা দুলি হাসলো অন্তু। জয় তাকায়, অন্তুর চোখে একটুখানিও গ্লানি নেই। আত্মগরিমায় পরিপূর্ণ চোখ দুটি, যেখানে বারবার জয় মরণ হয়। জয় আজকাল গভীর হয়ে পড়েছে, দুষ্টু সত্তার ঘাটতি দেখা দিয়েছে। সেসব ভেঙে আজ হেসে ফেলে গান গেয়ে উঠল, 2 নয়নে তোমায় দেখে নেশা কাটে না, দেখার আশা মেটে না। 1000 নয়ন দাও না আমায়, 1,00,000 নয়ন দাও না এক হৃদয়ে। আর কাইল না, চট করে থেমে গেল অন্তু নির্লিপ্ত। জয় কাছে এগিয়ে এসে দাঁড়িয়ে মন্ত্রপুতের মতো চোখের ভাব করে বলল, আমার কাছে যদি একটা মন থাকতো না, পাক্কা তোর উপর পিছলা খেত আরমিন। অন্তু নির্বিকার মুখে চোখ ফেরায়। আল্লাহ বাঁচিয়েছে। ভাগ্যিস নেই। জয় মুচকি হাসির ধমক বাড়ল। ভাগ্যিস নেই। গাদুলি হাসলো অপলক চেয়ে থেকে।
অন্তু প্রসঙ্গ বদলায়। আপনি খেয়াল করেছেন কি না জানি না, এত কিছুর পরেও কিন্তু মুস্তাকিন মহান এ বাড়িতে এলো না। এত সব তদন্ত সংস্থার মেলা হলো বাড়িতে। পিবিআই ডিপার্টমেন্টের কত কর্মকর্তা এলো গেল, অথচ সে আসেনি একবারও। বিয়ের পর তাকে একবার দেখিওনি। বিষয়টা ঘাপলা লাগে না আপনার? না, লাগে না। লম্বা একটা টান দিয়ে ধোয়াটুকু গিলে ফেলল। অন্তু অনেকক্ষণ ফ্রুকুচকে তাকিয়ে রইল, কোনো কথা বলতে পারল না। হয়তো বিহলতায় জয় জিনে আছর করা লোকের মতো গটগট করে বলল, অন্তু তুমি সেদিন মুস্তাকিনের সাথে দেখা করতেই বের হয়েছিলে বাড়ি থেকে। তার বাড়িতে দেখলে, পিবিআই অফিসে দেখলে, কোথাও পেলে না। এরপর পলাশের ছেলেদের তারাও খেয়েছিলে রাস্তায়। এরপর আরও কোথাও গেছিলে বলছো না, সেটা কোথায়? হয়তো বুদ্ধি হয়ে গেল। আপনার ঘাড়ে জিন চালান করা আছে? সবটা আন্দাজ। এত নিখুঁত? জয় হাসলো তো, গাল ভর্তি ধোয়া বাতাসে মিশল। হাসি চওড়াও করে বলল, অভিজ্ঞতা বেশি আমার, বারবারই তো বলি। তুমি এই যে ছুটছো কৌতূহলের পেছনে, একদিন তুমি আমার চেয়েও বেশি ভয়ানক হয়ে উঠবে ঘরওয়ালি। আমি বুঝি তোমাকে। আমিও বুঝি আপনাকে। আমি জানি, তাই তো দূরত্ব মেটে না। না না, মিটু কখনোই। জয় অন্তুর দিকে চোখ তুলে অস্পষ্ট হাসে। না মিটুক। সকাল সকাল জয়ের ফোন বাজছে। অন্তু রান্নাঘর থেকে ছুটে এলো। জয় অথচ তখনও বেগরি ঘুমাচ্ছে। উপর হয়ে ঘুমায় জয়। অন্তু দুবার ডাকলো, জয় আমির, আপনার ফোন বাজছে। গরম খুন্তির চেক দিয়ে ঘুম ভাঙাতে হবে নাকি মরে টরে গেলেন? না, জীবিত। চোখ খুললো জয়। ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে আবার ফিরিয়ে দিল অন্তুকে। তোমার ভাবি, কথা কও। ফিউচারে অন্তু। নম্বর কোথায় পেলেন? কি? সেদিন তোমায় খুঁজতে গিয়ে নিয়েছিলাম। মার্জিয়া কথা বলতে পারছিল না, কণ্ঠস্বর দিয়ে রীতিমতো ফুপড়ে উঠছে। অন্তু স্পিকার লাউডে দিয়ে বলল, কি হয়েছে ভাবি? তোমার ভাইয়ের গাড়ি অন্তু। কারা জানি তোমার ভাইয়ের গাড়ি পিষে দিয়ে গেছে অন্তু। কেউ একজন কেড়ে নিল ফোন। ভালোভাবে বলল, অন্তু, তোর ভাইয়ের নারী ভুড়ি সব রাস্তায় রাস্তায়। কোম্পানির গাড়ি ছানা করা হয়ে গেছে, আগুনে পুড়ে ছাই। অন্তিক খণ্ড খণ্ড হয়ে গেছে অন্তু। যা দীর্ঘশ্বাস ফেলে উঠে বসলো। অন্তু মেঝের উপর বসে পড়ার আগে হামজার শান্ত জমাট বরফের মতো শীতল মুখটা ওর চোখের সামনে ভেসে উঠল। অন্তুর চোখ পরিষ্কার তো না, ঘোলাটে জলে পড়ে উঠেছে। হামজা চোখ পরিষ্কার রাখতে বলেছিল। অন্তু যখন উঠে দরজার দিকে এগিয়ে যাবে, জয় বাহু চেপে ধরল। ঘরওয়ালি, যাচ্ছ কোথায়? অন্তু তাকাতে জয় চোখ বুজে মাথা ঝাড়া দিয়ে চোখ ঝাপটে ফের বলল, কোথায় ছুটলে? অন্তু হতবাক হয়ে গেল। জয় জানায়, এ বাড়ির বউয়েরা যখন তখন বাপের বাড়ি যায় না। ভাবিকে দেখেছো একবারও বাপের বাড়ি যেতে? পাগলামি করছেন আপনি? অন্তু কণ্ঠে বিস্ময়, তার কণ্ঠস্বর কাঁপছে। না, পাগলামি করব কোন সুখে? আমি একটা ভালো জাতের মাতাল, পাগল না। জয়ের রসিকতা সহ্য হলো না অন্তর, ব্যাকুল হয়ে বলল, অন্তিকে দেখার মতো না, দেখে এসেছি রাতে। অন্তু তরি তাহাতের মতো ছিটকে তাকায়। জয় অপ্রস্তুত হবার নাটক করে যেন, ফিউজে ঠোঁট বাঁকিয়ে ঘাড় চুলকায়। অন্তু খানিকক্ষণ কথা বলতে পারে না, পরে নিস্তেজ গলায় বলল, কি অপরাধ করেছিল আপনাদের কাছে আমার ভাবির গর্ভের সন্তান? জয় দুপাশে মাথা নাড়ে। যা, জন্মের আগে কেউ অপরাধ করে না। তো হাত ছাড়ার চেষ্টা করলো একবার, পরে থেমে গেল। দৃষ্টি সরল না জয়ের মুখ থেকে। পাগলের মতো হাসলো অল্প। আমি করেছি অপরাধ, বলছে না কেন? জয় দরজাটা এক হাতে আটকে দিয়ে অন্তুকে টেনে এনে বিছানায় বসে কপালে একটা চুমু খেয়ে সিগারেট চালালো। অন্তু বিছানায় আঘাত করে হাত দিয়ে। অপরাধ করলাম আমি, আর ওই বাচ্চাটা দুনিয়ায় এসে বাপকে দেখবে না। ড্যাম 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 আমি। টুপটুপ করে কয়েক ফোঁটা পানি পরে বিছানায়, আবার শুকিয়েও যায়। অন্তু জীবনে কেঁদেছে খুব কম। আমজাদ সাহেব পছন্দ করতেন না কাদা। জয় বসলো পাশে,
অন্তু জিজ্ঞেস করে। আমাকে যেতে দেবেন না ওই বাড়ি? না, তোমার একটু রিল্যাক্স দরকার। কিছুদিনের দৌড়ঝাঁপে ক্লান্ত তুমি। হামজা ভাই এতক্ষণে চলে গেছে, গিয়ে বলেও দিয়েছে হয়তো তুমি যাবে না। অন্তিকের উপর রাগ তোমার ঠিক না। অন্তু মেঝের দিকে তাকে যান্ত্রিক গলায় বলে। হ্যাঁ ঠিক, কিন্তু ওর সন্তানের ওপর ছিল না জানেন? তার সত্ত্বেও ওর সাথে আমি পাপ করে ফেলেছি। আমার ক্ষমা নেই।